ইটস ভেরি গুড। আমিও ফিলোসফিতে বিশ্বাস করি, পৃথিবীতে হবে টু বি অর নট টু বি, এভরিথিং ইজ মানে হতে পারে না হতে পারে। সেই পুরনো যদি আমরা সুকুমার সেনে যে বলি, যদি চারটা ভেঙে পড়ে আকাশটা ভেঙে যায়, তো যদি তো অনেক কিছু প্রশ্ন হতে পারে। তো যদি যখন হবে টু বি আর নট টু বি, এটা একটা পারফেক্ট উদাহরণ আপনি দিয়েছেন শেখ হাসিনার, টু বি আর নট টু বি। ইটস এ ভেরি পার্টিনেন্ট, ভেরি। শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতিতে এখনো ভেরি ভেরি ভাইটাল, গত 5 দিনে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। এমন কোনো মিডিয়া নাই যে মিডিয়াতে শেখ হাসিনা নিয়ে আলোচনা করা হয় নাই। ইভেন কি সরকার একটা স্টেটমেন্ট দিতে বাধ্য হয়েছে যে সকল মিডিয়াকে লিখিত জানিয়েছে যে আপনারা শেখ হাসিনাকে নিয়ে দেশের আইন বিরুদ্ধ কাজ করবেন না। অর্থাৎ এটা হচ্ছে যে তার বক্তব্য যাতে প্রচার করা না, একই কথা। কিন্তু মিডিয়াগুলি যেটি করছে সেটা হচ্ছে অন্য একটি মিডিয়াতে তিনি বক্তব্য দিয়েছেন, সেই সংবাদটা নিয়ে সংবাদ করছে। এক্স্যাক্টলি, তার মানে কি শেখ হাসিনা। এখন আমি যেটা মনে আমরা ওই সংবাদটার ভিত্তিতে কথা বলছি, আমরা নিজেরা তো সংবাদ করি। আমরা কিন্তু মিডিয়া কি বলে ডিজিটাল ক্রাইমে যাচ্ছিলাম, আদারওয়াইজ কিন্তু শেখ হাসিনা নিয়ে কথা বললে আমরা নিজেরা কোনো সংবাদ করি নাই, আমরা অন্য লোক সংবাদ করেছে সেই সংবাদ নিয়ে কথা বলছি। এখন শেখ হাসিনা এই সব খবরটা প্রচার করে দিয়ে, এই কথাটা বলে দিয়ে, ডিসেম্বরে সামনে আসবে বলে দিয়ে, সে 3টা কারণে এটা বলবেই, সুযোগ পাইলে সে কথাটা বলবে। কারণ তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটিখানেক নেতা, কোটির বেশি নেতা কর্মী আছে, যাদেরকে অনুপ্রাণিত করতে হলে, যাদেরকে মাঠে রাখতে হলে তাকে এই ধরনের কিছু ইতিবাচক ইমোশনাল বক্তব্য দিতেই হবে। হয়তো শেখ হাসিনা আগামীতে বলবে যে আমার জীবন গেলেও আমি আসতেছি। আর দেখেন আমরা কি স্টুপিড রিয়াকশন করি, আমি সরি টু ইউজ দ্য স্টুপিড ওয়ার্ড। আমাদের আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রসিকিউটর সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, জামিন দিয়ে ফেলতেছেন, জামিন দিবেন না, ফাঁসির আসামি সম্মিলিত ক্রোক করবেন, মানে হিজ এ ডিসিশন মেকার্স। একবার বুঝে না যে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না বলে শেখ হাসিনা আস্ফলন করেছিল। আমাদের অনেক ফাঁসির আসামি জেলখানায় ছিল, তারা তো বহাল তবিয়তে ফাঁসি উড়ে গেছে ছিল। তো রাজনীতিতে সংসদে আছে, রাজনীতিতে টু বি আর নট টু বি, টু বির তো কোনো এন্ড নাই, রাজনীতিতে টু বির কোনো শেষ নাই, এটা ইমাজিনেশন। যেমন আমি অনেক নেতাদেরকে আমি বলতাম যে তোমরা পার্টিতে লেগে থাকো, আমার বয়স নয়, আমার লেগে থাকার বয়স নাই, তোমরা লেগে থাকো, ডে উইল কাম ফর ইউ। এটা আমার যারা আমার সঙ্গে চলাফেরা কথা তারা জানে যে আমি কীভাবে তাদের অনুপ্রাণিত করছি, অনেক জায়গায় চলে যেতেছি, সে অনেক যেতে চেয়েছে টু বি। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই কথাটা দিয়ে তার কর্মীদের চাঙ্গা করেছে, সরকারকে চাপে ফেলেছে। সরকার একটা বেকায়দা না পড়লে স্টেটমেন্ট দেওয়ার দরকার, সরকার তো বলতে পারতো যে শেখ হাসিনা আসলে আসুক, দ্যাট উইল বি সিন, শেখ হাসিনা আসলে আসুক, দেখা যাবে। কিন্তু দেখা যায় প্রতিরোধ দেওয়া হচ্ছে এবং ইয়াং ছেলেদেরকে আবার মাঠে নামে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আগামীতে কি পারবে যদি ধরেন আমি একটা এই নট টু বি গেলাম না, টু বিতে গেলাম, শেখ হাসিনা একদিন ফাইন মর্নিংয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, কিভাবে আসবো? ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, পাসপোর্ট বাতিল করে দিয়েছে, এত কিছু নামলো, হোয়াট ইউ উইল ডু? কিন্তু ইমিগ্রেশনই তো ক্রস করতে পারবে না, ট্রাভেল ডকুমেন্ট হোয়াট ইউ উইল ডু? ইমিগ্রেশন ক্রস করে দিবেন না, তাতে কি করবে? উনি যেখান থেকে আসবেন তারাই তো ইমিগ্রেশন ক্রস করে, তারাই তো করে দিবে, তারাই তো ক্রস করে দিবে। ও মানে কোনো কারণে তাকে এই পর্যন্ত এনে দিবে আনা হলো। আচ্ছা, মনে করেন আমি অন্যগুলো বাদ দিয়ে অ্যারেঞ্জমেন্টগুলো বাদ দিলাম, আমাদের আসে নাই, অতীতে আমাদের আসে নাই, যেটা জিয়ারা মনে আসে নাই লোকজন, এরকম ঢুকে নাই লোকজন, অনেক লোক এসে ঢুকে এসা করে নাই। এক্সাম্পল তো আমাদের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের এক্সাম্পল আছে, নাম বলবো না আমি, বুঝছেন না? আমার দলের নেতার বেলাও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ, তিনিও তো এসেছিলেন, এসে তো করে দেশের পাসপোর্ট নিয়ে এসে পরে পাসপোর্টটা তাহলে কি পাসপোর্ট ছিল, কি ছিল বলেন? পাকিস্তানের পাসপোর্ট। তাহলে তাহলে কি হয়েছে? জেনা জিয়া কি পারছে রিফিউজ করতে? তো বলছে ট্রেজেডি অফ দিস টু বি, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, মেইন জিনিস ছিল। আর তৃতীয়ত যেটা হচ্ছে, আজকে সেপ্টেম্বরের পরে নির্বাচন আসতেছে, তারপর একটা জিনিস দেখেন, এই যে ডিসেম্বরে সে টাইম স্কেল করেছেন, আপনি সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছেন, এটা একটা ওকেশন, রাষ্ট্রপতিদের আজিজ ভাইকেন বিয়ারমে যাচ্ছেন, সেখানে তো এজেন্ডা থাকবে মোদির সঙ্গে দেখা। আমাদের খলিল সাহেব হে এজেন্ডা করতে না পারে তাকে দুধ দিতে যাবে। আপনি সেটা মনে করেন? অবশ্যই একটা ভবিষ্যৎবাণীর মতো না, না হবে, হইতে হবে। মোদির সাহেবের সঙ্গে দেখা হবে, ট্রাম্প সাহেবের সঙ্গে একটা হ্যাঁ হ্যালো হবে, অর্থাৎ ফটোগ্রাফ সেশন হলো, দেখাবে কথা হয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্টও যাবে, এদের সঙ্গে 3 জনের সঙ্গে হাই হ্যালো সম্পর্ক হবে। তখন আপনি কিভাবে নিউজ আনবেন? মোদির সঙ্গে দেখা করে কি বললেন? মোদি কি বলবেন শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেন, অথবা মোদি কি বলবে শেখ হাসিনাকে নিয়ে যান? নিশ্চয় এটা কিছু হবে।
যদি ওই ইস্যুটা আসতে হয়। ইতিমধ্যে আপনি বলছেন কূটনীতি তৎপর চালাচ্ছেন। ফলে আমি একজন ছোট্ট অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিশিয়ান হিসেবে আমি অলওয়েজ ওয়ার্ক ফর টু বি। আমি নট টু বির জন্য আমি কাজ করি না। মনে করেন যে সম্ভাবনা আছে, এনিথিং সম্ভাবনা নিয়ে আমি কাজ করি, নট টু বি নিয়ে কাজ করি না। নট সৌভাগ্য আমার হয়েছিল বা দুর্ভাগ্য হয়েছিল। আপনি তখন তো বিএনপিতে ছিলেন। আমি বিএনপি ছিলাম, এবং বিএনপি ছিলাম মানে কি বিএনপি একটা ভালো অবস্থানে ছিলাম। আমি বিষয়টা মানে ব্যক্তিগত হয়ে যায়, যেহেতু প্রশ্নটা তুলেন আজিজ ভাই বললেন ইতিহাসটা ভুল হবে, কারণ এটা তো অনেক জানে, জেনারেল আমিন জানে, ব্রিগেডিয়ার বারি জানে, যারা এটার কুশীলভ ছিল, যারা ওনাকে পাঠানোর ব্যবস্থা করছিল, জেনারেল মঈন জানে। বাধাটা হয়েছিল এইভাবে, আমি ওনার বাসায় গেলাম 4টার দিকে, গিয়ে দেখলাম যে ওরা সব প্যাকেট করা, বাসায় কোনো কিছু প্যাকেট ছাড়া নেই। তা আমি জিজ্ঞেস করলাম, ম্যাডাম সব প্যাকেট কি, আপনি চলে যাচ্ছেন? তো উনি আমাকে বললো যে তুমি জানো না? আমি তো জানি যে আপনি চলে যাচ্ছেন। কোনো আমি যাচ্ছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওনার সম্মতি ছিল না, জোর করছে। কথা শেষ করতে দেন। জি। তাই বললাম যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি আসলে যেতে চান? এটা কি আপনার কথা নাকি? উনি আমাকে বললো, রঞ্জন, আমার না রঞ্জন রাখতে, রঞ্জন আমার পটকে মাথায় হাত দিয়ে বললো, দেখো বিদেশে আমার একটি পয়সা নেই, আমি কি খাবো? তাহলে আপনি তাহলে প্রতিবাদ করেন, যাবেন না? তারপর উনি বললেন যে প্রতিবাদ করলে কি হবে, সবাই তো বলছে আমাকে চলে যেতে। উনি কথাটা বলছে, সবাই বলছে ওনাকে চলে যেতে। আমি বলছি, ম্যাডাম আমি কি প্রতিবাদ করতে পারি? তো উনি বললে, তোমার প্রতিবাদ করে তোমাকে মেরে ফেলবে। আমি সেটা চিন্তা করি না, আমি ভয় পাই শুধু আপনার এক্সপেলকে। বুঝছেন না, আপনি আমাকে এক্সপেল করবেন, তাহলে হবে। তো তুমি কি করবা? আমি বললাম, আমাকে শুধু একটু অনুমতি দেন প্রতিবাদ করার। ঠিক আছে, করো। আমি বেরিয়ে 5টার সময় একটা স্টেটমেন্ট দিলাম, সাক্ষী বিবিসির কাদের কল্লোল, সাক্ষী ভয়েস অফ আমেরিকার আমির খসরু। দেন বললাম যে ম্যাডামকে জোর করে পাঠানো হচ্ছে, তবে ম্যাডাম বলেছেন, আমি একটা শব্দ এড করলাম, যেটা পত্রিকা আসছে, প্রথমতে আসছে, ইত্তেফাকে, সব আসছে, ম্যাডাম যাবে না, ম্যাডামের ডেড বডি যাবে। আপনি তার শব্দটা মনে আছে, তার স্টেটমেন্টটাকে জোরালো করে দিলেন। জোরে বলে আমি বললাম, আমি কথাটা বলার এই নিউজটা আসলো, এবং নিউজটা বিবিসি থেকে আসলো পরে 7টার দিকে। আমাকে ব্রিগেডের বাড়ি ফোন করলো, আমি তো অলরেডি ঢাকা থেকে চলে যাচ্ছি, ভাগতেছি, বুঝছেন না, কারণ ধরবে। আমাকে ফোন করে বললো, স্যার ঢাকার বাইরে যাইতে হবে না, আপনি ব্যাক করেন, কথা দিচ্ছি আপনাকে অ্যারেস্ট করবো না। হ্যাঁ, এমন কেন ভাই কিসে? ফলে কনফার্ম করেন কথাটা ম্যাডাম বলছে কিনা, কথাটা ম্যাডাম বলছে কিনা। বলে হ্যাঁ ম্যাডাম বলছে। এখানে সত্য মিথ্যা কি আছে? কি এটা? আই ওন ইট, বুঝছেন না? 3 দিন ছিল সৌদি আরবিয়ার কিংয়ের প্লেন, জেট, ঢাকা এয়ারপোর্টে 3 দিন পড়েছিল। তো ম্যাডামকে কেউ পাশে থাকে নাই, ম্যাডামের কোনো লোক থাকে নাই, কোনো নেতাদেরকে ডাইকা পাওয়া যায় নাই, যারা বড় বড় নেতা। এগুলো তো আমাদের জীবনের অভিজ্ঞতা, রক্ত দিয়ে কিনা এগুলা অভিজ্ঞতা। ম্যাডামের বাসার থেকে যখন বের করে দেয়, এই রক্ত দিয়ে কিনা ঠেকায় রাখছি। এই পার্টি অভিযান মেজর হাফিজ ভেঙ্গে ফেলে, বিএনপির অভিযান নিয়ে নেয়, রক্ত দিয়ে মেজর আটকে রাখছে। খন্দকার দেলোয়ারকে যখন পিস্তল দেয়া জেনারেল আমিন বলছিল, আপনি আগামীকালকে এই সাইফুর রহমানের বাসায় গিয়ে স্টেটমেন্ট দেবেন, তাকে আমি ওই বারডেম থেকে বলে সে লুঙ্গি পরে পায়জামায় গায়ে দেয়া, আমি ডিএসবির সাথে কথা বলতেছি, উনি বাইরে গিয়ে আসতে করে ওই সিএনজি দিয়া বাইরে গেছেন। রিজবিকে জিজ্ঞাসা করেন, রিজবি আর বেশি আছে, রিজবি জিজ্ঞাসা করেন, এগুলো মিথ্যা কথা না। বুঝতে পারছি, কাউকে পায় নাই। যেদিন মহাসচিব বানানো হয়েছিল খন্দকার দেলোয়ারকে, সারা রাত্রি চেষ্টা করেছিলাম অন্য কাউকে মহাসচিব বানানোর জন্য। ম্যাডামের সাথে কথা দিয়েছিলাম, ম্যাডাম অন্য কাউকে বানানো, ওকে বানায়েন না। একজন নেতা রাজি হয় নাই মহাসচিব হওয়ার জন্য। অন্তত 15 দিন নেতার সঙ্গে ফোন করেছি রাত্রে। কারণ কি ছিল? ভীতি? আরে ভীতি মানে কি, আমাদের নেতারা, আমাদের মেজর জেনারেল ছিল, যারা মাহবুবকে বলছি যে প্লিজ চিফকে বলেন তার গায়ে হাত না তুলতে। একটা লোক টেলিফোন করে নাই, একটা লোককে তো টেলিফোন করাতে পারি নাই যে তার একটা রকমের গায়ে হাত তুলবে না। বড় বড় কথা বলেন, বড় বড় জেনারেলগিরি দেখান, রিকোয়েস্ট করেছি। তারপরে আমি এই বাড়িকে বলছি, বাড়ি দিস ইজ লাস্ট টাইম, এরপরে যদি শুনি তোমার অফিসাররা করছে তাহলে কিন্তু কি করবো আমি জানি না। তো এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধের রাস্তায় যান নাই, না জান নাই, আপনি এটাকে কি মনে করেন? আমি এটাকে অনেক ভালো মনে করি, আমি সম্মান করি। বিকজ এ টু বি নট টু বি, এই প্রতিশোধের শেষ নাই। তারেক রহমান সাহেব যে প্রতিশোধ না নেওয়ার দিয়েছে, আমি উনাকে 100 সম্মান করি, শ্রদ্ধা করি। ইটস এ ভেরি গুড ডিসিশন, এ সুপার ডিসিশনস। কারণ এতে কত হবে আর
কত চলবেন? কত আর কত আমরা রক্তের দেখছি বদলে তো। রক্ত, এই চোখের যে আজকে বদলে চোখ। মেজর হাফিজ স্পিকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেজর হাফিজকে মহাসচিব হয় নাই বিএনপির? সংস্কারবাদী বিএনপির হয় নাই? হয়েছে। এই উনি কি অফিস দখল করতে যায় নাই? আপনি তাহলে এখন দলে নাই কেন? আমি দলে নাই এই জন্য যে তারেক রহমান সাহেবের সঙ্গে তর্ক করতে হবে। বিকজ আমি এখনো মনে করি আমি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বুঝি। আপনি তো মনে করেন? আমি এখনো মনে করি আচ্ছা, আমি বেশি বুঝি। এটা আমার সেটা অসুবিধা, বয়সের কারণে হতো। আমার হেতু আমার সমস্যা হতে পারে, আমি সরে আসছি। আপনি আমাকে প্রথম বলছেন জামাতের নেতা, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, করি নাই, করে আপনি অবদ্ধ দেখা যাবে। আমি যেমন নেতা, আমি জামাতের একজন সহযোগী সদস্য, নেতা হওয়ার কোনো খায়স নাই। কিন্তু আমার কিন্তু কথা হচ্ছে, আমি যে বললাম যে আজকে তো দুর্ভাগ্য সময় বললাম যে তারেক রহমান সাহেবের অধীনে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? যে আমি এখনো মনে করি ওনাকে, ওনার চেয়ে আমি সব বিষয়ে বেশি বুঝি। সরি, ইট মে বি আমার অডাসিটি হতে পারে, এটা আমার হয়তো বেয়াদবি হবে না, কারণ আমার বয়স। ব্যক্তিত্বের যে সংঘাত সেটি এড়াতে চেয়েছে। অবশ্যই আমি কেন যাবো, আমি প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর অবস্থা কেন তৈরি করবো? আমি ওনাকে সম্মান আপনি তার দল ছেড়ে চলে গেছেন, তাতে উনি বিব্রত হবেন না? একটা দল তো অভিযোগ দেওয়া যায়নি, আমি তো কোনো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যায়নি। আমি বলেছি যে আমার এখানে আমি একটু বেটার আদর্শে যেতে চাই। আমি কম্পারেটিভ আদর্শে মনে করি যে বিএনপির চেয়ে জামাতের আদর্শ বেটার। ওখানে ভালো মানুষের বেশি সংখ্যা। যেমন আমাকে এখন প্রায় নামাজ পড়তে হয়, আমি জামাতের অফিসে গেলে যতক্ষণ থাকি সব ওয়াক্তে নামাজ পড়তে হয়। কিন্তু বিএনপিতে এত বছর ছিলাম, কিন্তু নামাজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নাই। তো এই যে একটা পরিবেশ, তো এই পরিবেশটার কারণে কি হয়েছে মনে করি আমি, এটা যার যে রাজনৈতিক পটভূমিকা আছে কথাগুলো তুলাইলেন, আমি বললাম ভাই আমরা দেখেছি তো বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য, কোকো সাহেবকে অ্যারেস্ট করার জন্য এই ব্রিগেডিয়ার সাহেব, এখন নাম বলবো না, আমি বেঁচে আছে, আমাকে বলছে আক্তার তুমি বলো এই বাড়ির ভিতরে ক্রিমিনাল ঢুকছে, দুষ্কৃতিকারী ঢুকছে, একজন সন্ত্রাসী ঢুকছে, তাকে বের করে দিয়ে বলো। আমি বললাম ব্রিগেডিয়ার স্যার আপনি কি বলেন, জেনারেল জিয়ার ছেলে সন্ত্রাসী? কোয়েশ্চেন আমি জানি না। এই ব্রিগেড এখনো বাঁচে আছে, ডিপিএস ছিল। আমি বলছি এই ম্যাডামকে বের করে নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়ায় কাদের কল্লোলকে দিয়ে ইন্টারভিউ দেওয়াইছি, বিবিসি কাদের কল্লোল দেওয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে। অথচ এই মধুদের প্ররোচনায় উনি বাড়িটা হারিয়েছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব। যারা এম এ আজিজ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা দেখেছি আজকে অর্থমন্ত্রী বলেছেন মুজিব বর্ষ উদযাপনে 983 কোটি 91 লাখ টাকা খরচ হয়েছে। তো এইটা কি কোনো তদন্ত হবে কিনা, অথবা এটা দুর্নীতি হিসাবে বলা হবে কিনা, এরকম কিছু আসে না? একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে টাকাটা খরচ হয়েছে। এটাও টু বি নট টু বি, কারণ ইউনূসের সহ উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে না, তদন্ত হচ্ছে না তো। সুতরাং কোনটা তদন্ত হবে কোনটা তদন্ত হবে না এটা তো বলা মুশকিল। এটাও টু বি নট টু বি। হ্যাঁ, আপনি আজকের অনুষ্ঠানের যে টপিক সেটা নিয়ে আপনি বেশ রসিকতা করতে পেরেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে দোষ দিয়ে লাভ নাই, সরকার পারছে না। এটা তিনি বলেছেন যে ত্রাণ সংক্রান্ত বিষয়, যে চট্টগ্রামে এক ধরনের পানিবন্দিত্ব তৈরি হয়েছে, সেখানে তিনি গিয়েছেন এবং ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা বলেছেন। আপনার কি মনে হয় যে সরকার পারছে না? না, এটা সরকার তো আছে, পারছে না এটাও বলবো না। ধরেন তারেক রহমানের স্টাইল ভিন্ন, ধরেন এই সরকারের ধরেন এই যে সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে এআই লাগাই দিছে, কাউকে বলে ঘোষণা দিয়ে করছে। এখন গাড়ি চলতে দেখা যাচ্ছে গাড়ি থেমে থাকে। হ্যাঁ, তো এটা তো চলছে। তারপর কিউআর কোড, এটা একটা মজার ব্যাপার আছে, এটা আমি আপনাকে একটু বলি। যে লেক রোড, যেটা মানে জিয়া উদ্যানের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেখানে 40 কিলোমিটার হচ্ছে উচ্চ সীমা। ঢাকার ব্যাটারি রিক্সা 50 কিলোমিটারে চলে, ওই রাস্তা দিয়ে অবশ্য ব্যাটারি রিক্সা চলে না। আমি ইউরোপে যাইতে হয় যে বনশ্রী যাওয়ার সময় ব্যাটারি চালে তো উল্টা আসতেছে, সোজা যাচ্ছে। হ্যাঁ, তো তারা তো এআই তে ধরা পড়ে না, এআই তো ব্যাটারি রিক্সা চিনে না, ওটা চেনে না। কিন্তু আমার কথা হচ্ছে রেগুলার যে গাড়িগুলো তো থেমে থাকতেছে, ড্রাইভার ওই এআই দেখে এবং অত্যন্ত কষ্ট করে 40-এ চালাতে হয়, কারণ সেকেন্ড গিয়ারে 40-এ চলে, এরপর তো চলতেছে। অনেক কষ্ট তারপরে ধরেন আক্তার ভাই বই লিখছে, বইয়ের এখন এটা তো কাজ হইতেছে যে কিউআর কোড অলরেডি চালু করছে। ক্যাশলেস সোসাইটি যদি হয়, এই দেশে তো দুর্নীতি মহামারী, তো দুর্নীতিটা যদি মনে হয় সরকার পারছে, একটু ধীরে ধীরে পারছে, এই তো ধীরে ধীরে পারছে। এইবার অন্য একটা প্রসঙ্গে যাই, এটা নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করব। জনাব ফরাসউদ্দিন, তিনি অধ্যাপক এবং একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন, দীর্ঘ তার একটা ইতিহাস আছে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি আমলাতান্ত্রিক অব্যবস্থা
এবং তিনি বলেছেন যে রাজনীতিবিদরা এই ব্যবস্থার মাধ্যমে নিজেদের উপর নিজেরাই অনাস্থা প্রকাশ করছেন, যা মোটেও ভালো কথা না। এটা তো এক ধরনের যৌক্তিক কথা যে রাজনীতিবিদরা আসলে বিশ্বাস করেন না যে তাদের না, কলিগরা তাদের হাতে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তত্ত্বাবধায়ক সরকারে আমলা ফেরেস্তা 5টা এনে দেওয়া লাগবে। ওনারা রাজনীতিবিদ, ওনারা ইলেকশন করতে পারে। ফরাসউদ্দিন সাহেব নিজেও তো আমলা ছিলেন, উনি তো বিরোধিতা করেছেন। না, বিরোধিতা উনি বুদ্ধিজীবী হিসেবে কথা বলছে। আমি তো মনে করি হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও, ভিডিও, পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে। এত মিডিয়া আছে, ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্য আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে রয়টার্স কি নিয়ন্ত্রিত না, ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। কিন্তু রয়টার্সের এডিটোরিয়াল পলিসি আছে না, রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে গেছে, বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন। এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয় সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে। তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুশিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া, অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য, এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা ঠিক, বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1জন, কিন্তু দল ত্যাগ করে নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সদস্য আছে, এই সদস্যরা কেউ দল ত্যাগ করে নেই, তারা এখন মিনি মাছের মতো চুপ করে আছে, সময় পাইলে ভোজ করতে পারে। কোন মাছ কি কথা বলে? সব মাছই তো চুপ করে থাকে না, মিনি মাছ হলো আপনি ধরতে গেলে চুপ হয়ে যায়, বুঝছেন না? আচ্ছা। তো এখন আমার কথা, এখন দেখেন পার্থক্যটা দেখেন, আবার যতটা গর্জে তত বর্ষে না। আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময় 1/11-এর তরফ থেকে শেখ হাসিনা বলছে যে তোমরা বিদেশে যাও, উনি চলে গেছে। বেগম জিয়াকে বলছে, আগে দেখা করছে, বলছে যে আপনাকেই ক্ষমতায় আনা হবে, আপনারা একটু কোঅপারেট করেন। হ্যাঁ, ভুল ইতিহাস দিন। আচ্ছা। কাজী ভাই, হ্যাঁ, প্লিজ ভুল ইতিহাস দিন না। বেগম খালেদা জিয়াও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, উনিও বাক্স পেটটা বন্ধ নিয়ে প্যাকেট করে চলে গেছিল। জান নাই, জান নাই কেন? জান নাই, রাজসাক্ষী তো আমি। আপনি বলবেন তাহলে, হ্যাঁ, আপনার কাছে যখন আসবো বলবেন। ঠিক আছে। আমি যেটা জানি, ওনার সাথে ওই যে সংশোধনবাদী গ্রুপ বিএনপির ছিল না তখন, তারা যে অ্যাপ্রোচ করছে, তিনি বাইরে যেতে অস্বীকার করেছেন। তিনি তো থেকেছেন এবং জেলে থেকে শেষে জীবনও দিয়েছেন, হ্যাঁ, কিন্তু তবু বাইরে যান নাই। এটা তো দৃশ্যমান আমরা দেখি। আক্তার ভাইয়ের কাছে আলাদা ইনফরমেশন থাকলে ভালো কথা, দিবেন উনি। তা আমার কথা হচ্ছে যে এই যে রেফারেন্সগুলো, এতে ওনার তো মনে হয় না 15 আগস্টের পরে অস্ট্রেলিয়া ভারতেই আশ্রয় দিয়েছিল এতদিন, উনি তো থাকেন নাই, রিস্ক নেন নাই। তো এখন যে এটা তো রিস্কি কথা, এক ধরনের রিস্কি। তো তিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত, তিনি বর্ডার দিয়ে আসবেন,
তিনি শুভেন্দু অধিকারী বলছে তাকে ওই আগে যেভাবে আসছে ওইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে পাঠানো হবে। হ্যাঁ, পাঠাতে পারে, চেষ্টা করতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন যেটা টু বি এবং নট টু বি যেটা বলতেছি, এখন ধরেন এই আপনার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী অনুপ চেটিয়াকে আমরা পাঠাইছি, শেখ হাসিনার সময় পাঠাইছি, জেলখানাতে বাইর করে পাঠাইছি, আমরাও জেএনবির লোককে আনছি। শেখ হাসিনাকে তো চাইছে 3 বার, দিল না তো ভারত। তার মানে ভারতের অতিথি, ভারত তাদের আপন লোক। সুতরাং এখন যদি ভারত যদি ধরেন এখানে একটা ছোট্ট বিষয় রয়েছে, অনুপ চেটিয়া তো আমাদের এখানে রাষ্ট্রীয় আশ্রয় ছিলেন না, জেলখানায় ছিল, ধৃত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো ওইখানে রাষ্ট্রীয় আশ্রয় আছেন, ফলে অনুপ চেটিয়ার সাথে তো তাকে তুলনা করা যাবে না। অতিথি হিসেবে আছে। সেটা তো অতিথি হিসেবে আছে, Their সে member- তো বন্দি অতিথি বিনিময় চুক্তি তো তাহলে তার উপরে প্রযোজ্য হবে না। হবে না। বন্ধু হবে না। বন্দি বিনিময় চুক্তি একটা ধারা আছে যে যদি মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে জেল বা কোনো শাস্তি দেওয়া হবে তাহলে তারা নাও ফেরত দিতে পারে, ওইটাতে আছে। ওখানে তো আটকে যাবে। সে তো বন্দি না, ওই কারণে ওইটাতে অজুহাতে হয়তো আটকাইতেছে, আমি লিখেছি ওটা। ওই ওই বন্দি বিনিময় চুক্তির যে কয়েকটা ধারা আছে উল্লেখ করে একটা ধারার স্বর্ণাপন্ন হয়েছে হয়তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত ধরেন তো বোঝা যাচ্ছে যে ভারত তো নেগোসিয়েট করতে পারে, ওই যে টু বি নট টু বি। এখন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবে, সেখানেও যদি কথা হয়, যদি দেখা গেল যে শেষ পর্যন্ত তাকে একটা নেগোসিয়েট করা হলো, তাকে ট্রাভেল ডকুমেন্ট তার মানে যে কোনো কিছুই ঘটতে পারে, করতে পারে, তবে সম্ভাবনা খুবই জটিল। কম না বেশি? আপনি হ্যাঁ পক্ষে কত আর না এর পক্ষে কত? নার পক্ষে বেশি, কারণ হচ্ছে তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। গণকেস ছেড়ে দিলে একদম পুরা বিএনপি শেষ। হ্যাঁ, এটা বুঝিয়ে দিতে হবে, তাকে আনতে হবে। আর না হলে সে যদি এমনি আসতে চায়, যদি ভারতের দায়িত্ব নেয়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে এবং দেশটা কোন জায়গায় যাবে এটা কল্পনা করেন।